আশা করি আমার কথা শোনা যাচ্ছে। তো আজকে আমাদের একদম ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস। এবং মূলত যেটা বলার বিষয় আজকের ক্লাসে, যে গতদিন আমরা একটা বিষয় নিয়ে এগিয়েছি এবং আজকে আমরা কিছু পয়েন্ট অনুযায়ী এগোবো এবং তারপরে এবং ক্লাসটা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ শেষে আমি কিছু কথা বলবো, এগুলো ইম্পর্টেন্ট ফর রেগুলার ক্লাস। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেটা বলার বিষয় সেটা হচ্ছে বিষয় ভিত্তিক প্রস্তুতি। দেখো আমি মানে তুমি করেই বলছি, কতদিনই বলেছিলাম। আমাদের 20 নাম্বার যেটা ইন্টারভিউ এবং ক্লাস ডেমনস্ট্রেশনের উপরে আছে, সেটাকে কিন্তু ডিভাইড করা হয়েছে 10+10। অর্থাৎ এই 10টা যেমন ইম্পর্টেন্ট, ইকুয়ালি এই 10টাও কিন্তু তেমনই ইম্পর্টেন্ট। তো এই যে 10টা ইন্টারভিউ, এই ইন্টারভিউটার জন্য কিন্তু আমাদের যে 9-10-এর সিলেবাস, যেটা আমরা পড়ে পরীক্ষা দিয়েছি, আমি প্রথমত 9-10 কিংবা 11-12, আমি প্রথমে 9-10 প্র্যাকটিস করাবো, তারপরে 11-12-এ যাবো। আমাদের প্রথম কিন্তু আমরা 11-12 ধরবো না। তো এই 9-10-এর যে সিলেবাস, যে বিস্তর যে সিলেবাসটা পড়ে আমরা কিছুদিন আগে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর পরীক্ষা দিয়ে এসেছি, সেই সিলেবাসটা কিন্তু আমাদের নখ দর্পণে রাখতে হবে। ফার্স্ট যেটা আমাদের করতে হবে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে এবং আসার সম্ভাবনা 100% আসবেই। এরপরে যেটা 9-10-এর যে পাঠ্য বইগুলো আছে, সেই পাঠ্য বইগুলো কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এ প্রসঙ্গে যেটা না বললেই নয়, ডেমনস্ট্রেশন, অর্থাৎ এই 10, যেটা কিনা তোমার কোনটা কি পড়তে হবে, কোনটা কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু এর পরেও আরেকটা বিষয় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেশন। এই ডেমনস্ট্রেশন নিয়ে আমরা কি করব? ডেমনস্ট্রেশনের কি হবে? ডেমনস্ট্রেশনের কি একটা টপিক প্রিপেয়ার করলেই চলে যাবে? দেখো, এর আগে অর্থাৎ এই 2025-এর কিন্তু এসএলএসটি প্রথম ডেমনস্ট্রেশন নিচ্ছে। এর আগে কিন্তু সেভাবে ডেমনস্ট্রেশনের উপর কোনো কিছু ছিল না, ওই জাস্ট বলেছে যে একটু পড়াও, এরকম টাইপের, কিন্তু আলাদাভাবে সেরকম ভাবে কিছু ছিল না। এরকম বৃহৎ নাম্বার, 10 নাম্বার এরকম কিছু কিন্তু ছিল না। সেহেতু এই ক্লাস ডেমনস্ট্রেশনের উপর কিন্তু বেশি করে জোর দিতে হবে, কারণ ওখানে কিন্তু 10-10টা নাম্বার। তাহলে আমাদের কি করণীয়? আমরা কিভাবে জোর দেবো বা কিভাবে বুঝবো যে এই জায়গাটার জন্য আমরা টোটাল প্রিপেয়ার? প্রথম যেটা করতে হবে, যে কোনো একটা টপিক, গতদিনও বলেছিলাম, যে কোনো একটা টপিক ক্লাস 9 ক্লাস 10-এর সাহিত্য সঞ্চয়ন বই থেকে, কিংবা গ্রামার, যেটা কিনা ক্লাস 9-10-এ রয়েছে, এখন এমন একটা গ্রামার চুজ করলে যেটা ক্লাস 7-8-এর গ্রামার বা ক্লাস 11-12-এর গ্রামার, তাহলে কিন্তু চলবে না। ক্লাস 9-10-এর গ্রামারই কিন্তু চুজ করতে হবে। এবং এই যে কোনো নিজের পছন্দ মতন একটা টপিককে একদম দিনে 2-3 বা 4 বার, যতবার খুশি প্র্যাকটিস করো বাড়িতে, কারণ এই একটা মাসের উপর কিন্তু ডিপেন্ড করছে 2026-এ নতুন স্কুল তুমি চুজ করবে, নাকি 2026-এ আর বন্ধুরা স্কুলে যাবে, তুমি বাড়ি বসে বসে হাতের নখ মানে ছিলবে আর কি, দাঁত দিয়ে। এই এক মাসে কিন্তু সেটা পুরোটাই ডিসাইড হয়ে যাবে। আবারও বলছি, সামনের মাসের 5 তারিখের মধ্যে তোমরা জেনে যাবে যে কবে তোমার ইন্টারভিউটা পড়ছে, এবং ইন্টারভিউ শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে তুমি জেনে যাবে তুমি চাকরিটা পাচ্ছ, নাকি তোমার আর বন্ধুরা চাকরিটা পেয়েছে, তুমি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। একটু মনে করে দেখো, তুমি
দৌড়ে দৌড়ে যাচ্ছ একটা ট্রেন ধরার জন্য, ওখানে কিন্তু শুধু তুমি দৌড়াচ্ছ না, শুধু আমরা দৌড়াচ্ছি না, শুধু আমি দৌড়াচ্ছি না, সবাই দৌড়াচ্ছে, সবাই। সারা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, চাকরির প্রার্থী দৌড়াচ্ছে। সেই ট্রেনটা কিন্তু সবাই পাবে না। আবারও বলে রাখছি, সেই ট্রেনের সিট ক্যাপাসিটি কিন্তু লিমিটেড। কিন্তু বলা হয়েছে যে এই ট্রেনটা যে আগে গিয়ে সিট দখল করবে, এই ট্রেনের সিট তার, এবং আগামী 30 থেকে 35 বছরের জন্য তারই, মানে তোমার চাকরিটার কথা বলা হচ্ছে। তো এবার তোমার উপর ডিপেন্ড করছে যে ওই ট্রেনের সিটটা কি তুমি আগে গিয়ে দখল করবে, নাকি তোমার কম্পিটিটরদের জন্য তুমি একটু কম দৌড়ে তাদেরকে ছেড়ে দেবে। আমার মতে বলে এই 1 মাস নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মানে চেষ্টা করা উচিত। আমরা বারংবার লেখা পরীক্ষার ক্ষেত্রে একটা কথা বলেছিলাম যে একটা জামা কাপড় বিশেষত মেয়েরা একটা রিলেট করতে পারবে, আর যারা ছেলেরা যারা টুকটাক নিজের কাজটা নিজে করে তারাও রিলেট করতে পারবে। একটা জামা ভেজানোর পর আমরা সেটাকে নিংড়াই, এবং যত বেশি নিংড়াবো জামাটা তত কি হবে না, তত তার জল তাড়াতাড়ি শুকাবে। ঠিক নিজেকে না ওরকম ভাবে নিংড়ে দাও, ততক্ষণ নিংড়াও যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে সাধ্য আছে, সামর্থ্য আছে। ইন্টারভিউ হলে যেন ইন্টারভিউয়ার্সের, অর্থাৎ যিনি ইন্টারভিউ নেবেন, তার চোখে চোখ রেখে বলতে পারো যে হ্যাঁ, আমি নিজের যোগ্যতায় এই নাম্বারটা পেয়েছি এবং আমি নিজের যোগ্যতায় এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তোমার পার্সোনালিটি, তোমার অ্যাটিটিউড, তোমার অ্যাপটিটিউডের উপর ডিপেন্ড করছে কিন্তু এই 20 নাম্বার। তোমার ভয়েস মডিউলেশন, অনেকে আছো, তোমাদের এখানে আছো কিনা আমি জানি না, এর বাইরে হয়তো অনেকে আছো, যে ভয়েস মডিউলেশন অর্থাৎ আমাদের যে ভয়েস, সেই ভয়েসটা মিন 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 করে, এই না স্যার যাবো না, ঠিক আছে, এরকম টাইপের না। তুমি একজন শিক্ষক, তোমাকে ফার্স্টে দাঁড়িয়ে পড়াতে হবে একদম বোর্ডের সামনে, এবং ভয়েস মডিউলেশনটা এমন রাখতে হবে যেন তোমার ভয়েসটা লাস্ট বেঞ্চ পর্যন্ত যায়। দরকার পড়লে এই 1 মাস যদি কারোর ভয়েস লো থাকে, মডিউলেশন বাড়াও। ভয়েস মডিউলেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফর ক্লাস ডেমনস্ট্রেশন। আবারও বলছি, গত পরশু বলেছিলাম, গতকাল যেহেতু লক্ষ্মী পুজো ছিল ক্লাস ক্যান্সেল করতে হয়েছিল। তোমার সময় 5 থেকে 7 মিনিট ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য, কিন্তু তুমি যদি আংবাং ডেমনস্ট্রেশন দিয়েছো, অর্থাৎ এই বসো বসো, ঠিক আছে, আমি তোমাদেরকে গতদিন এই পড়িয়েছিলাম, আজকে এই পড়াবো, অর্থাৎ পড়ানো বাদ দিয়ে যদি ভনিতা বেশি করেছো, তাহলে কিন্তু তোমাকে পড়াতেই দেবে না। তোমাকে 2 মিনিটের মধ্যে আবার বলবে আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসুন, আবার প্রশ্ন ধরবে। তার মানে বুঝতে পারছো ডেমনস্ট্রেশনের নাম্বারটা কোথায় যাবে? 3-এরও নিচে নামবে কিন্তু 10-এর মধ্যে। সুতরাং এক্সামিনারের কাছ থেকে ওই 5 থেকে 7 মিনিট টাইম ছিনিয়ে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। যদি তুমি 5 থেকে 7 মিনিট টাইম ছিনিয়ে নিতে পারো, তাহলে পরীক্ষা হল থেকে বেরোনোর আগেই ভাববে তুমি 10-এর মধ্যে 8-এর উপরে পেয়েছো। কোন জায়গায়? ডেমনস্ট্রেশন। কারণ যখন তুমি কারোর, এই যে তোমরা এখানে এসছো, এখন আমি পড়ানো শুরু করিনি, জাস্ট কয়েকটা কথা বলছি। এবার যদি আমি ভুলভাল বকতাম তাহলে অবভিয়াসলি লেফট নিয়ে নিতে, এবং যাদের মনে হয়েছে ভুলভাল বকছে অনেকেই আসছে জাস্ট দেখার জন্য এবং লেফট নিচ্ছে। সুতরাং তখন এক্সামিনারেরও কিন্তু সেম জিনিস মনে হবে যে ভুলভাল বকছে, ভাল লাগছে না। ক্লাসটা কিন্তু একটা আকর্ষণ করানোর ব্যাপার আছে। ক্লাসটা যেটা তোমরা করাবে ওইখানে 5 থেকে 7 মিনিট, ওটা যেন অ্যাট্রাকটিভ হয়, আকর্ষিত হয়, যেন টিচার যেন ভাবে যে না এই ছেলেটা বা এই মেয়েটার ক্লাসটা শুনি, এই ছেলেটা বা এই মেয়েটা যে স্কুলে যাবে সেই স্কুলের ছাত্রছাত্রীদের ভাগ্য ভালো, রত্ন একটা আমরা তুলে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারকে। এটা কিন্তু তোমাদের দায়িত্ব। সিট কিন্তু 9-10-এ প্রায় 3000-এর কাছাকাছি সিট আছে, এবং
প্রচুর মানে ভুল তথ্য চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যে হলো এদেরকে নাম্বার দেবে, 10 নম্বর দেবে, ওদেরকে 10 নম্বর দেবে, ইত্যাদি 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 এত কিছু। আচ্ছা, আমি যদি মনে করি যে হ্যাঁ সৈনিক স্কুলদের যারা এক্সপেরিয়েন্সড তাদেরকে 10 নম্বর দেবে, নবোদয় বিদ্যালয়ে যাদের এক্সপেরিয়েন্সড তাদেরকে 10 নম্বর দেবে, একলব্যে যাদেরকে এক্সপেরিয়েন্সড, ইএমআরএস এ যাদেরকে এক্সপেরিয়েন্সড তাদেরকে, কেন্দ্রীয় বিদ্যালয় এক্সপেরিয়েন্সড তাদেরকে সব 10 নম্বর দেবে। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের সরকারি স্কুল মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কুলগুলো সেখানকার যারা এক্সপেরিয়েন্সড সবাইকে 10 নম্বর করে দেবে। আমি ধরে নিলাম, মেনে নিলাম, যদিবা তেমন কিছু কিন্তু এখনো নোটিশ আকারে প্রকাশিত হয়নি, কিন্তু সবার মানে তর্কের খাতিরে সবার কথাটা আমি মেনে নিলাম। এরপরে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা কি নিয়ে পড়াশোনা করেছি? বাংলা। যদি এই স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে বাংলার সিট থাকতো তাহলে কি তোমরা এতদিন বেকার থাকতে? আমরা এতদিন বেকার থাকতাম কি? আমরা এই স্কুলগুলোতে কি ট্রাই করতাম না? সুতরাং এই স্কুলগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাংলার সিট নেই। কেন্দ্রীয় বিদ্যালয়গুলোর 95% কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু বাংলার সিট নেই। সুতরাং সায়েন্স ইংলিশ নিয়ে যারা পড়াশোনা করেছে, যদি সত্যি সরকার এই সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে তাদের একটু সমস্যা হতে পারে, কিন্তু আপাতত আমাদের কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং কোথায় আন্দোলন হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোন দাদা কি করছে, কোন দিদি কি করছে, এই দিকে এই 1 মাস কোনো চিন্তা ভাবনা, কোনো ভ্রুক্ষেপ, কোনো কর্ণপাত করার দরকার নেই, কারণ মানুষ কিন্তু খুব স্বার্থপর। আমি যতটুকু শুনলাম যে কেস করার নামে নাকি প্রচুর প্রচুর টাকা তুলছে এবং এরা নাকি প্রত্যেকবার পরীক্ষাতে তাই করে এবং আদতে কেস পর্যন্ত যায় না, জলটা আই মিন কেস পর্যন্ত ওরা করে না, জাস্ট স্টুডেন্টসদের কাছ থেকে টাকাটাই তোলে। তাই কোনো কিছুতে পা দেওয়ার দরকার নেই। আমরা স্টুডেন্ট, আমাদের কাজ পড়াশুনো করা, কেস করা নয়। কেস করার লোক অনেক আছে, তারা করবে, আমরা পড়াশোনাটা করব। এবং আমি বলছি ওই 10 নম্বরের জন্য কোনো সমস্যা হবে না। এইবার চলে আসছে 2016 ইন সার্ভিস। যদিও কথা মানে উঠছে যে ইন্টারভিউ এর পরে হয়তো 10 নম্বরটা দেবে। যদি ইন্টারভিউ এর পরে 10 নম্বরটা দেয়, মাথায় রেখো তাহলে কাট অফ কোথা থেকে কোথায় নামবে, 40-এ কাট অফ নেমে যাবে, 40-42-এ, যদি ইন্টারভিউ এর পরে 10 নম্বরটা অ্যাড করে। এবং ওই 40-42-এ কাট অফ নামার পরেও 20-25% শিক্ষক, 20-25% শিক্ষক যারা কিন্তু ইন্টারভিউ এর ডাকই পাবে না। এবার হাতে থাকছে তাহলে 2010, 2011, 2012 এরাও তো পরীক্ষায় বসলে পশ্চিমবঙ্গ সরকারের যারা চাকরি করে তাদেরকেও তো সরকার 10 নম্বর দেবে বলেছে। একদম ঠিক শুনেছো, তাদেরকেও সরকার 10 নম্বর দেবে বলেছে। তাহলে উপায় দেখো, আমরা টার্গেট নিচ্ছি কি 9-10টা যে করে হোক উতরাতে হবে। 11-12 তো আছে, কিন্তু অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভ আমাদের এখন দরকার নেই, যেখানে সিট ক্যাপাসিটি সব থেকে বেশি সেটাই আমাদের টার্গেট হওয়া উচিত। এবার যারা 9-10-এর চাকরি করে 2012-তে, 2010-এ, 2011-তে, তাদের কি মনে হয় তোমার যে তাদের চাকরিতে এখন 2025-এ না হলেও 70,000-72,000 টাকা স্যালারি, সেই স্যালারিটা খুইয়ে ওরা আবার নতুন করে 9-10-এর পরীক্ষাতে বসে স্যালারি আনবে 45,000? কখনোই সম্ভব নয়। তাই পুরনো চাকরি প্রার্থীদের কাছে কিন্তু 9-10-এর ক্ষেত্রে এটা জায়গাটা সেভ। অর্থাৎ ওরা কিন্তু কেউ 9-10-এ বসবে না, ওরা বসবে 11-12-এর জন্য বসবে। যারা 2010, 2011, 2012-তে যারা 9-10-এ চাকরি করতো তারা কিন্তু 11-12-এর জন্য বসবে, কিন্তু 9-10 জায়গাটা কিন্তু ফাঁকা আছে। দিমাগ দিয়ে কিন্তু বিচার করতে হবে। তাহলে 10 নম্বর তাহলে শুধু পাচ্ছে কারা না, 2016-তে যারা পরীক্ষা দিয়েছে তারা। তাও বললাম সেখানে একটা হিউজ শিক্ষক যারা পরীক্ষা দিয়েছেন
তারা কিন্তু ভালো করে পরীক্ষা দিতে পারেননি বিভিন্ন জটিলতার কারণে। অনেকেই পেরেছেন, হয়তো 80% 85% পেরেছেন, বাদ বাকি 20 থেকে 15% হলেও কিন্তু তারা পারেননি। তাহলে তাদের সিটটাও কিন্তু নতুনরা আসবে এবং আসা উচিত, তাদের সিটটাতেও কিন্তু নতুনদের আসা উচিত। এই সিটটাও ফাঁকা হয়ে যাচ্ছে, আমাদের নতুনদের কাছে আর না হলেও 1500 থেকে 1600 সিট থাকবে শুধু বাংলার জন্য, তার বেশি, মানে আমি 50% ধরছি। তাই এই 50% সিট যদি আমরা ইউটিলাইজ করতে পারি, আজকে এই দিনে দাঁড়িয়ে একটা বাংলার জন্য 1500 থেকে 1600 সিট কিন্তু খুব একটা কম নয়। তাই নিজের জীবনের সবকিছু দিয়ে পড়াশোনা করো, সবকিছু, এই চাকরিটা যে করে হোক পেতেই হবে। হ্যাঁ, চলো তাহলে আমরা একদম শুরু করব কোথা থেকে, একদম শুরু থেকে শুরু করছি যে বিষয় ভিত্তিক প্রস্তুতি। বিষয় ভিত্তিক প্রস্তুতিতে একদম শুরুতে আমরা দেখছি পাঠ্যক্রম রিভিশন, অর্থাৎ একদম প্রথমে আমরা যেটা বললাম যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যার যেটা টার্গেট, আমি বলবো মাধ্যমিক অর্থাৎ ক্লাস 9-10 স্তরের বাংলা সাহিত্য এবং বাংলা ভাষার যে সিলেবাস গুলো আছে, সেই সিলেবাস যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা মানে পর্ষদের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা ওঠাও, উঠে ভালো করে দেখো সেখানে কোন কোন টেক্সট গুলো পড়তে বলা হয়েছে, ভালো করে দেখো সেখানে কোন কোন গ্রামার গুলো পড়তে বলা হয়েছে, অর্থাৎ ওই সিলেবাসটা কিন্তু খুব ভালোভাবে দেখে নিতে হবে, প্রথম ধাপ যেটা। সেকেন্ড কি আছে? সেকেন্ড আছে লেখক ও সাহিত্য ধারা, অর্থাৎ বাংলা সাহিত্যের যুগ, বাংলা সাহিত্য নিয়ে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন কবি লেখকদের জীবন, তাদের জন্ম, তাদের মৃত্যু সাল, বাংলা সাহিত্যের বিখ্যাত বিখ্যাত কবি যেমন রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, প্রমথ চৌধুরী, এবং তাদের উল্লেখযোগ্য যে রচনা সেইগুলো, এবং তাদের বিভিন্ন সাহিত্য ধারা আছে। কোন কোন লেখক তাদের কিছু লেখার জন্য তারা বিখ্যাত, সেগুলো কিন্তু বৈশিষ্ট্য জলের মতন মুখস্থ করতে হবে। কেন? কারণ ওইখানে যদি আমরা এখন এক্সামিনার বা ইন্টারভিউয়ার্স প্রশ্ন ধরার পর যদি আমরা আকাশের দিকে তাকিয়ে সেই উত্তরটা মনে করার চেষ্টা করি, তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। ওই সিচুয়েশন যেন ক্রিয়েট না হয়। আমাদের কিন্তু 1 মাস সময় রয়েছে এখনো, এই 1 মাসটাকে ইউটিলাইজ করলে আমরা কিন্তু পারবো। কিন্তু যদি আমরা মনে করি যে পরীক্ষার রেজাল্ট দিবে, রেজাল্ট পর্যন্ত আমরা অপেক্ষা করব, তাহলে কিন্তু সম্ভব নয়, কারণ রেজাল্টের ঠিক 10 থেকে 15 দিনের মাথায় তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। নেক্সট চলে আসছি ব্যাকরণ ও অলংকার, অর্থাৎ ব্যাকরণ ও অলংকারের ক্ষেত্রে কি কি আছে? সমাস আছে, কারক আছে, ছন্দ আছে, অলংকার আছে, বাগধারা আছে, প্রবাদ আছে। এবার তোমরা বলতে পারো যে ম্যাম ছন্দ অলংকারটা তো আমাদের সিলেবাসে নেই। খুব ভালো, ছন্দ অলংকার তোমাদের সিলেবাসে নেই, সত্যি নেই, কিন্তু এটা ইন্টারভিউতে কিন্তু কোনো সিলেবাস থাকে না, কোথাও কিন্তু তোমাকে বলবে না যে তুমি এই সিলেবাসের উপর ভিত্তি করে ইন্টারভিউটা দাও। তাই তোমরা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তখন এই ছন্দ অলংকারের মধ্য দিয়ে কিন্তু তোমাকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হয়েছে, সুতরাং ছন্দ অলংকার থেকে কিন্তু প্রশ্ন আসতেও পারে, সেইগুলো কিন্তু আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, সে সংজ্ঞা থেকে শুরু করে উদাহরণ পর্যন্ত। নেক্সট সমসাময়িক বিভিন্ন সাহিত্য, অর্থাৎ একদম কারেন্ট যেসব সাহিত্য আলোচনা হচ্ছে, সাহিত্য সৃষ্টি হচ্ছে, একদম সমসাময়িক 2020-তে, 2021-এ, 2022-এ যে আনন্দ পুরস্কার বা একাডেমি পুরস্কার কারা পাচ্ছে, তাদের নাম কি, তাদের 2-4টে বইয়ের নাম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আমাদের জেলার ছেলে মেয়ে যারা, অর্থাৎ জেলার যে বিশ্ববিদ্যালয়গুলো যেমন বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এই যে এই ধরনের ইউনিভার্সিটি গুলো কিন্তু অনেকটা পিছিয়ে এখানকার ছেলে মেয়েরা। কেন? ইন কম্পারিজন টু যাদবপুর প্রেসিডেন্সি, কারণ যাদবপুর প্রেসিডেন্সির মধ্যে এই সমসাময়িক সাহিত্যটা পড়ানো হয়, কিন্তু জেলার বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অনেক বেশি মধ্যযুগ,
ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে জোর দেয়, যার ফলে সমসাময়িক সাহিত্য থেকে কিন্তু এরা অনেকটা পিছিয়ে যায়। এইবার তোমার ইন্টারভিউ নিতে যদি আসে যাদবপুর আর প্রেসিডেন্সি টিচাররা, তাহলে কিন্তু তোমাকে এখান থেকে প্রশ্ন করবেই করবে 100%। তাহলে এই জায়গাটা আমাদের প্রিপেয়ার থাকতে হবে। নেক্সট চলে আসছি শিক্ষকতা সংক্রান্ত জ্ঞান, অর্থাৎ আমরা সেকেন্ড পয়েন্টে এসে বলছি যে শিক্ষকতা সংক্রান্ত কিছু জ্ঞান আমাদের থাকতে হবে। কেন? কারণ আমরা একটা ডিগ্রি করেছি, যে ডিগ্রিটার উপর ডিপেন্ড করে আমরা পরীক্ষাটাতে বসেছি, সেটা হচ্ছে বিএড। যার ফলে শিক্ষণ পদ্ধতি কি, সেই শিক্ষণ পদ্ধতির বিভিন্ন মেথডস লাইক লেকচার মেথড কি, ডিসকাশন মেথড কি, অ্যাক্টিভিটি বেসড মেথড কি, কিভাবে আমরা আইসিটি ইউজ করব, ক্লাসরুম ম্যানেজমেন্ট কি, তার কৌশল কি কি, সেগুলো কিন্তু আমাদের পড়তে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে, বোঝাতে হবে। বারংবার একটা কথা বলেছি, গত পরশুও বলেছিলাম, শিক্ষা নীতি, অর্থাৎ বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা ডিপেন্ড করছে এনইপি 2020-র উপর ভিত্তি করে। অর্থাৎ এই এনইপি 2020-র মূল পয়েন্টগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষানীতি এবং স্কুল শিক্ষার বর্তমান পরিবর্তন কি কি, সেই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। গোটাটাই দাঁড়িয়ে রয়েছে কিন্তু এই এনইপি 2020-তে। এই এনইপি 2020-র জন্যই কিন্তু স্কুল শিক্ষার একটা বৃহৎ পরিবর্তন এসছে। টিচার যদি তেমন হয়, প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, আসা উচিত। নেক্সট, তুমি একজন টিচার হতে যাচ্ছ, তার ইন্টারভিউ দিতে যাচ্ছ, সুতরাং ছাত্রের বা ছাত্রীর মনোবিজ্ঞান অর্থাৎ চাইল্ড সাইকোলজি যেটা বলে, সেই চাইল্ড সাইকোলজি সংক্রান্ত নলেজ কিন্তু আমাদেরকে রাখতে হবে, তাই না? অর্থাৎ আমরা কিশোর বয়সের মানসিক বৈশিষ্ট্য, তার শিখন প্রক্রিয়া এবং বিভিন্ন মোটিভেশনাল কৌশল সম্বন্ধে জ্ঞান আয়ত্ত করার চেষ্টা করব। নেক্সট চলে আসছি ইন্টারভিউয়ে আসা কিছু সম্ভাব্য প্রশ্ন সম্বন্ধে। অর্থাৎ কিছু এমন প্রশ্ন আসতে পারে যেগুলো আমাদের ইন্টারভিউতে কিছুক্ষণের জন্য আমাদেরকে স্তব্ধ হয়ে যেতে হতে পারে। ফার্স্ট যেটা তোমাদেরকে জিজ্ঞাসা করবেই, তোমার পরিচয়, অর্থাৎ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তোমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, যদি কোনো টিচিং এক্সপিরিয়েন্স থাকে বলবে। হয়তো দেখা গেল তোমার সরকারের অধীনে কোনো টিচিং এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ সরকারি কোনো স্কুলে তুমি পড়াওনি কিন্তু কোনো বেসরকারি স্কুলে পড়িয়েছো, তুমি অবশ্যই কিন্তু বলবে যে আমি অমুক বেসরকারি স্কুলে এতদিন পড়িয়েছি। অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা তোমাকে করতে পারে সেটা, কেন তুমি শিক্ষক হতে চাও, সেই উত্তরটা যেন রেডি থাকে। আর যারা আমার কাছে পড়ছে তাদেরকে আমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে দেবো। এর পরে যে প্রশ্নটা আসতে পারে, আচ্ছা আপনার মধ্যে কি এমন আছে যে 1:6 পদ্ধতিতে আমরা আর বাদবাকি কয়েকজনকে বাদ দিয়ে আপনাকে কেন নেব? আপনার মধ্যে কি এমন আছে যে আপনাকে কেন আমরা সিলেক্ট করব? এটা কিন্তু কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে পড়ে। সুতরাং এই কলেজে যারা ইন্টারভিউ নিতে যায় তাদেরই বন্ধু বান্ধবীরাই কিন্তু তোমাদের অর্থাৎ তাদেরই কলিগসরাই কিন্তু তোমাদের স্কুলের ইন্টারভিউটাও নিতে আসবে, কিংবা তারাই আসবে ইন্টারভিউ নিতে, সত্যি কথা বলতে কি। সুতরাং এই কমন প্রশ্নগুলোই কিন্তু জিজ্ঞাসা করবে যে আপনি কি জন্য নিজেকে শিক্ষক হিসেবে দাবি করতে পারেন, বা কেন আমরা অন্যদেরকে বাদ দিয়ে আপনাকে আমরা সিলেক্ট করব বা নির্বাচন করব। সেই প্রশ্নটা যেন রেডি থাকে যে আমি কেন একজন ছাত্রের জন্য উপকারী, আমি কেন একজন সমাজের জন্য উপকারী, আমাকে কেন ইন্টারভিউয়ার্স সিলেক্ট করবে। আবারও বলছি, এইসব প্রশ্নের উত্তরে কিন্তু কোথাও গিয়ে কোনো ঔদ্ধত্য প্রকাশ যেন না হয়। খুব নমনীয়তার সঙ্গে কিন্তু আমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব স্পষ্ট ভাষায় সুন্দর ভয়েস মডিউলেশনের সঙ্গে দিতে হবে। তারপরে কিভাবে বসবো, কিভাবে উঠবো, কিভাবে নমস্কার করব, কিভাবে থ্যাংক ইউ বলবো, সেটা পরে হবে, একদম শেষে। এখন ওটা বসা থ্যাংক ইউ বলার
সময় নয়। নেক্সট আমরা আসছি, জিজ্ঞাসা করতে পারে প্রিয় সাহিত্যিক এবং কবির রচনা কি। প্রথম জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা আপনি তো বাংলা পড়াতে যাচ্ছেন, তো আপনার প্রিয় সাহিত্যিক কি। মাথায় রাখবে যখনই কিন্তু প্রিয় সাহিত্যিক বলবে তখনই কিন্তু সেখান থেকে প্রশ্ন করবে। তাই প্রিয় সাহিত্যিক বলার আগে কিন্তু ভেবে চিনতে বলবে। সাপোজ একজনের লেখা আমার খুব পড়তে ভাল লাগে, আমি ইন্টারভিউ হলে গিয়ে বললাম অমুকের লেখা আমার খুব ভাল লাগে, কিন্তু তার সম্বন্ধে আমি তেমন কিছুই জানি না, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়তে হতে পারে। তাই প্রিয় সাহিত্যিক হিসেবে তাকেই চুজ করবে। এমনি তোমার প্রিয় সাহিত্যিক থাক, বাড়ির জন্য থাক, নিজের জন্য থাক, কিন্তু প্রফেশনালিজমের ক্ষেত্রে, ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু তাকেই চুজ করবে যার গোটা সাহিত্য জগৎটা তুমি 95% জানো, 95% জানো, অর্থাৎ প্রায় সবটাই তুমি জানো। সেখান থেকে কিন্তু 2-4টে প্রশ্ন করবে। যেই জিজ্ঞাসা করবে প্রিয় সাহিত্যিক কি, যেই তুমি বলবে আমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, সঙ্গে সঙ্গে প্রশ্নমান স্যাট করতে করতে আসবে। নেক্সট, শ্রেণীকক্ষে দুর্বল ছাত্রদের জন্য কি করা উচিত। অর্থাৎ দুর্বল বলতে কি বোঝানো হচ্ছে? দুর্বল বলতে নিশ্চয়ই এটা বোঝানো হচ্ছে না যে সে ফিজিক্যালি একটু চ্যালেঞ্জ ইত্যাদি ইত্যাদি। বা দেখো, দুর্বল বলতে যেহেতু বর্তমান পরিস্থিতিতে ইনক্লুসিভ এই শব্দটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত, আবার অনেকেই পরিচিত নয়। এই ইনক্লুসিভ পদ্ধতিতে কিন্তু সমস্ত স্কুলগুলো চলছে। ঠিক সেই কারণেই কিছুদিন আগে লক্ষ্য করে দেখবে স্পেশাল এডুকেশনের মানে স্পেশাল বিএড যারা করেছে সেই স্পেশাল বিএড দেরকেও কিন্তু রিক্রুটমেন্ট দেবে, নোটিশ বেরিয়েছে একটা। হ্যাঁ, অর্থাৎ স্পেশাল বিএড কারা করেছে না, যারা এই স্পেশাল চাইল্ডদেরকে ট্রিট করতে পারে, তাদের যে বিএডটা সেটাকে বলা হয় স্পেশাল বিএড। এই স্কুলগুলোর জন্যই কিন্তু তাদেরকেও নেবে, তার কারণ এক ছাতার তলায় সবাইকে আনতে চাইছে ইনক্লুসিভ এই শব্দটার মধ্য দিয়ে। হ্যাঁ, সবাইকে কিন্তু একটা জায়গায় ইনক্লুড করতে চাইছে। তাহলে সেখানে যেমন সাধারণ একটা ছেলে মেয়ে বা সাধারণ শিক্ষার্থী থাকবে, ঠিক তেমন ভাবে হয়তো এমন কোনো শিক্ষার্থী থাকবে যে চোখে দেখতে পায় না, কিংবা যে কানে শুনতে পায় না, কিংবা যার অটিজমের প্রবলেম আছে, কোনো ডাউন সিনড্রোম বাচ্চা তোমার ক্লাসরুমে কিন্তু থাকতেই পারে। প্রশ্ন আসবে এখান থেকে। তাহলে সেক্ষেত্রে তোমার কি করণীয়, তার উত্তরটা কিন্তু রেডি রাখতে হবে। অবশ্যই এটা উত্তর হবে না যে তাকে আমি আমার পাশে বসিয়ে পড়াবো বা তাকে আমি আলাদা জায়গায় বসিয়ে আলাদাভাবে পড়াবো, সবার মধ্যে থেকে কিন্তু তাকে পড়াতে হবে। নেক্সট, এখন বর্তমান 2025-এ দাঁড়িয়ে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে আইসিটি শব্দটা, এই আইসিটি শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী তথা ছাত্রছাত্রীর কাছে। যদি ইন্টারভিউয়ার্স প্রশ্ন করে যে আইসিটি কিভাবে ব্যবহার করে তুমি তোমার বাংলা পাঠদান করবে বা তোমার বিষয়ে পাঠদান করবে, তার জন্য কিন্তু উত্তর রেডি রাখতে হবে। একটা উত্তর সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে যে আমরা আইসিটির মাধ্যমে কোনো বিষয় অ্যানিমেটেড ফর্মে আমরা ইউটিলাইজ করতে পারি। অর্থাৎ কোনো বিষয়কে আমরা অ্যানিমেশন করে বা অ্যানিমেটেড করে সেটা যদি শিক্ষার্থীদের সামনে আমরা প্রেজেন্ট করি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের মনে রাখতে সুবিধা। তখন তোমরা বলবে যে আমরা সকলেই যে কোনো জিনিস পড়ার থেকে কোনো জিনিস দেখে বা শুনে বেশি মনে রাখতে পারি। তাই আমরা আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে অ্যানিমেশন ব্যবহার করে আমরা শিক্ষার্থীদের পাঠদান দিতে পারি। আরো অনেক কিছু আছে, সেটা ভবিষ্যতে বলে দেবো। নেক্সট, বাংলা ভাষা শেখাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বাংলা ভাষা তো পড়াতে যাচ্ছেন আপনি স্কুলে, তাহলে বলুন তো যে আপনি বাংলা ভাষা পড়াতে গেলে সব থেকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, সেই সব থেকে বড় চ্যালেঞ্জটা আপনার মত অনুযায়ী কি? উত্তরটা রেডি রাখতে হবে। নেক্সট, সাম্প্রতিক কোন সাহিত্য পুরস্কার বা বিতর্ক, অর্থাৎ লাস্ট 2-4 বছরের বা লাস্ট 5 বছরের
বাংলা সাহিত্যে তো এখনো কেউ নোবেল পাননি এই 5 বছরের মধ্যে, কিন্তু লিটারেচারে যে নোবেল গুলো এসছে সেই নোবেল গুলো থেকে শুরু করে লিটারেচারের উপর গোটা ভারতবর্ষে যতগুলো পুরস্কার বিতরণ হয়েছে, আর সেই পুরস্কারগুলো নিয়ে যদি কোনো বিতর্কের প্রীতিলতা একটু তুমি মিউট করবে, হ্যাঁ, যদি কোনো বিতর্কের সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই জায়গাটা মাথায় রাখতে হবে। সাপোজ তোমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো যে আচ্ছা আপনি সাম্প্রতিক কোনো সাহিত্য পুরস্কার সম্বন্ধে জানেন, যদি সাহিত্য পুরস্কার বলে সেখানে কিন্তু শুধু বাংলা থাকবে না, যদি বাংলা সাহিত্যের পুরস্কার বলে তখন কিন্তু বাংলা থাকবে। যদি বলে যে সাম্প্রতিক সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে কোনো বিতর্কের সৃষ্টি হয়েছে কি, তখন তুমি বলবে না তো বাংলা নিয়ে তো কোনো সৃষ্টি হয়নি, হলে তো জানতাম, চট করে না বলে দিলে। না, ওখানে কিন্তু বাংলা সাহিত্য বলা হয়নি, ওখানে কিন্তু বলা হচ্ছে সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে। তাই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং তুমি যদি সেটার ইন ডিটেলস একটু খুব সহজভাবে স্পষ্ট ভাষায় বলো, ইন্টারভিউয়ার্স কিন্তু ইমপ্রেসড হবে যে ছেলেটা বা মেয়েটা তৈরি হয়ে এসছে, সেই গণটোকাটুকির মধ্যে কিন্তু এটা পড়ছে না। তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে ইন্টারভিউ হলে দাঁড়িয়ে যে তুমি ওই হল কালেকশন বা বলা ভালো গণটোকাটুকির দলে নও, তোমার যে নাম্বারটা তুমি পেয়েছো সেটা পড়াশোনা করেই পেয়েছো, সেই দায়িত্বটা কিন্তু কেবল এবং কেবল মাত্রই তোমার উপরে বর্তায়। নেক্সট, আমরা কিভাবে প্র্যাকটিস বা উপস্থাপনা করব। দেখো, মক ইন্টারভিউ এর ক্ষেত্রে, অর্থাৎ যখন তুমি ইন্টারভিউ প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তোমার যারা বন্ধু বান্ধবী রয়েছে বা চেনা জানা রয়েছে সহকর্মী, তাদের সঙ্গে তুমি প্রশ্ন উত্তর করতে পারো, অর্থাৎ তাদেরকে সামনে রেখে তুমি তোমার ইন্টারভিউ প্র্যাকটিস করতে পারো। সাপোজ তোমার বাড়িতে তোমাদের ভাই বোন আছে, আমি বলতে চাইছি প্রত্যেক দিন 4 থেকে 5 বার করে ইন্টারভিউ প্র্যাকটিস করতে, সরি তোমার ডেমনস্ট্রেশন করতে, বাড়িতে ক্লাস ডেমনস্ট্রেশন করতে। তাহলে বাড়িতে সকলের ভাই বোন আছে, কিংবা হয়তো সকলেই টিউশন পড়ান, তাহলে সেখানে কি করবে না, সেইখানে কিন্তু প্রত্যেক দিন নিজের পছন্দ করা একটা টপিক নিয়ে সেটা নিয়ে ডেমনস্ট্রেশন দাও। এবার চলে আসছি ড্রেস কোড এবং বডি ল্যাঙ্গুয়েজ, এবং ক্লাস ডেমনস্ট্রেশন কেমন করে দিতে হবে, কিভাবে বোর্ড মুছতে হবে, কোন দিকে আমরা ডেট লিখবো, কোন দিকে আমরা বিষয় লিখবো, কিভাবে আমরা বোর্ডে লিখবো, সেগুলো কিন্তু আমরা সকলেই বিএড এ শিখে এসেছি। বিএড এ কিন্তু এগুলো আমাদের শেখায়, তাই না, ঠিক প্র্যাকটিস টিচিং এ যাওয়ার আগে। তারপরেও আমি ক্লাসে শিখিয়ে দেব। নেক্সট আমরা চলে আসছি ড্রেস কোড ও বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। দেখো, ড্রেস কোড কিন্তু খুব মানে কি বলবো, খুব সহজ ড্রেস, বা একটা ওই চিকিমিকি জামা কাপড় পরে গেলে বা খুব ডিপ কালারের কিছু পরে গেলে হবে না, না যাওয়ায় বাঞ্ছনীয় হবে না, এটা নয়, কেউ তোমাকে মাথার দিব্যি দেয়নি যে ডিপ কালারের কিছু পরে যাবে না, কিন্তু খুব একদম সাদা মাথা কিছু ড্রেস আমাদেরকে চয়েস করতে হবে বা চুজ করতে হবে। আমার মতে বলে সাদা এবং ব্লু, নীলের উপরে ড্রেস নির্বাচন করাই বুদ্ধিমানের। কালোটা রাখার দরকার নেই, কারণ ব্ল্যাক বেসিক্যালি, আমি একটু এই বিষয়টা মানি, একটু ব্ল্যাকটা একটু অশুভ, সেই জন্য সাদা এবং নীল এই দুটো মধ্যেই ড্রেস চুজ করা মনে হয় বুদ্ধিমানের হবে। নেক্সট, যখন তুমি ক্লাস ডেমনস্ট্রেশন দেবে, যখন তুমি ডেমো দেবে, তখন কিন্তু সামনে যারা বসে রয়েছে তাদের চোখে চোখ রেখে কিন্তু ডেমো দিতে হবে। সাপোজ তারা বসে রয়েছে একদিকে আর তুমি তোমার মতন পড়িয়ে যাচ্ছ, সেটা কিন্তু হবে না। আর এর পরেও সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে তোমার যে ভয়েস মডিউলেশন, তোমার যে স্বর, সেই স্বরের মধ্যে যেন বোঝা যায় যে তুমি একজন শিক্ষক, এটা যেন প্রতিফলিত না হয় যে তুমি একজন ছাত্র। অর্থাৎ তোমার স্বর কিন্তু আত্মবিশ্বাসী হবে, মিন 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 যেন না হয়, আবার ঔদ্ধত্যপূর্ণ যেন না হয়, যে আমি সর্বেশ্বর বা আমি সব, এই বিষয়টা যেন না হয়। একটা আত্মবিশ্বাসী স্বর, আত্মবিশ্বাসী ভয়েস কিন্তু সেখানে প্রেজেন্ট করতে হবে।
তারপরে চলে এসেছি আমরা সঠিক উচ্চারণ। অনেকের কথা বলার সময় একটু সমস্যা, দেখো সেই সমস্যা যদি ফিজিক্যালি হয়, অনেকের জিভের প্রবলেম থাকে, জিহ্বার, তখন ইন্টারভিউয়ার যদি জিজ্ঞাসা করে যে আপনি এমন ভাবে কথা বলছেন কেন, আমরা পরিষ্কার ভাবে বলবো যে স্যার আমার একটু প্রবলেম আছে ফিজিক্যালি, আমার জিহ্বাতে একটু প্রবলেম আছে। এইসব প্রবলেম ছাড়াই যদি আমরা অস্পষ্ট উচ্চারণ করি, আমরা যদি ঠিকঠাক ভাবে উচ্চারণ করতে না পারি, কিংবা অনেকের ক্ষেত্রে দেখবে যে একটা মানে একটা ধরো বাক্য বলছে, সেই বাক্যটা কমপ্লিট করে না, বলার পরে 90% বলার পরে 10%টাকে আস্তে আস্তে এমন করে বলে যে লাস্টের শব্দগুলোকে আর বোঝাই যায় না, দুটো তিনটে শব্দ। তো এরকম করলে কিন্তু সেটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট করবে। অর্থাৎ খুব স্পষ্ট উচ্চারণে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিশেষ করে বাংলা ও ইংরেজি যে নাম যেগুলো আছে, যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে সেগুলো কিন্তু ঠিক করে উচ্চারণ করতে হবে, একদম সঠিক উচ্চারণ করতে হবে। এরপরে একদম শেষে যেটা বলবো যে কিছু গুরুত্বপূর্ণ টিপস, সেটা আমাদের বাংলা ভাষায় গুরুত্বপূর্ণ বহু তারিখ আছে। আমি একটা 6 পেজের নোটস দেব, যারা পড়ছে আগে থেকে তাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। সেই 6 পেজের নোটসের মধ্যে এগুলো সবই দেওয়া আছে। বিভিন্ন সাহিত্য আন্দোলন রয়েছে, বিভিন্ন পূর্ববর্তী পুরস্কারের নাম আছে, সেইগুলোকে ছোট ছোট জায়গায় লিখে বা ছোট একটা জায়গায় লিখে রাখতে হবে, এবং সেইটা চোখের সামনে রেখে বারংবার প্র্যাকটিস করতে হবে। তার কারণ এখান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে। আবারও বলছি, 9-10 এর ইন্টারভিউ দিতে যাচ্ছি মানে শুধুমাত্র 9-10 এর সিলেবাস থেকে কিন্তু প্রশ্ন হবে না, কারণ ইন্টারভিউ মানে কিন্তু সিলেবাস বহির্ভূত তোমার অ্যাপটিটিউড টেস্ট করছে এখানে, যে তোমার ডেপথ কতটা আছে তোমার ভাষার প্রতি। নেক্সট, ইন্টারভিউ এর আগের দিন, অর্থাৎ তুমি যে ইন্টারভিউ দেবে যেদিন, তার আগের দিনটা কিন্তু পর্যাপ্ত ঘুম দরকার, কোনো টেনশন নয়, কোনো কিছু না, এবং মানসিক শান্তি বজায় রাখতে হবে। কারোর জন্য কিন্তু এই সময় আপসেট হওয়া চলবে না। মনে রাখবে যে এই একটা মাস তথা ইন্টারভিউ এর আগের দিন বিশেষ করে তোমার জীবনের গুরুত্বপূর্ণ একটা দিন, ইন্টারভিউ এর দিনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ দিন, আগের দিন। এই দিনটা পৃথিবীতে কারোর জন্যই কিন্তু তুমি মানসিক অশান্তির মধ্য দিয়ে থাকবে না, কারণ ইন্টারভিউ থেকেও দামি কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে আর কিছু নয়। কারণ ওই চাকরিটা যদি তুমি পাও, গোটা পৃথিবী তোমার সঙ্গে থাকবে। ওই চাকরিটা যদি না পাও, তোমার বন্ধুই চাকরি পেয়ে তোমার কাছে এসে বলবে, কে পেলি না, তুই যে কি করিস, আর একটু পড়াশোনা করতে হতো। ঠিক আছে? তো সেক্ষেত্রে বলছি যে পড়াশোনাটা কিন্তু করতেই হবে ঠিকঠাক করে, এবং কারোর জন্য নয়, শুধুমাত্র নিজের জন্য। আমাদের কাছে একটা বিশাল বড় সুযোগ এসছে, 2016 যারা চাকরি প্রার্থী তাদেরকে বাদ দিয়েও অনেক সিট আছে আমাদের জন্য। সেই সিটটাকে কিন্তু আমাদের লড়ে নিতে হবে, লড়াই করে কিন্তু সেই সিটের আমাদের গিয়ে বসতে হবে। ওই ট্রেনটার মতন, ট্রেনটা যাচ্ছে, আমাদেরকে গিয়ে ওই ট্রেনটা যে করে হোক ধরতে হবে। নেক্সট আমরা আসছি যে প্রশ্নের উত্তর, যখন ইন্টারভিউয়ার তোমাকে কোনো প্রশ্ন করবেন, সেই উত্তরটা ঠিক যতটুকু প্রশ্ন করছে ততটুকুই উত্তর দেবে। একটা কথা গত দিনও বলেছিলাম, আজকেও বলছি, তোমার বলা উত্তর থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তৈরি হবে। তুমি যে উত্তরটা বলবে সেখান থেকে কিন্তু প্রশ্নের ফোয়ারা ঝরবে। তাই তোমার উত্তর কিন্তু খুব বুদ্ধিদীপ্ত হবে, হ্যাঁ, এবং খুব সংক্ষিপ্ত এবং খুব স্পষ্ট উত্তর হবে। ইন্টারভিউ যখন তুমি দিতে যাবে, মূলত এখানে যেটা হবে, তোমার সাইকোলজি টেস্ট করবে। ঠিক আছে?
এবং এই সাইকোলজির মধ্য দিয়ে বুঝে নেবে যে তুমি কতটা স্ট্রং, তুমি কতটা দুর্বল, আদেও ভবিষ্যতের ছাত্রছাত্রীরা তোমার কাছে সুরক্ষিত কিনা, তাদের কনফিডেন্স লেভেল তুমি বাড়াতে পারবে কিনা, তাদের পর্যাপ্ত জ্ঞান তুমি সরবরাহ করতে পারবে কিনা। সুতরাং নিজেকে তেমন ভাবে তৈরি করো যে তুমি ইন্টারভিউয়ার্স এর সামনে যেন প্রেজেন্ট করতে পারো যে হ্যাঁ, আমি যদি আপনি আমাকে কোনো স্কুলে পাঠান তাহলে সেই স্কুলকে আমি গর্বিত করব, আমি সেই স্কুলে গিয়ে আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব নতুন নতুন ছাত্র তৈরি করার, যারা কিনা এই সোসাইটিতে কিছু হলেও কন্ট্রিবিউট করতে পারবে। নিজের ভাবধারা, নিজের চিন্তাধারা কিন্তু ঠিক এমন ভাবে ডেভেলপ করতে হবে। সবসময় তো আমরা আমি 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 করি আর বন্ধু 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 করি, ঠিক আছে? এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে, একটু বৃহৎ স্কেলে ভাবতে হবে এবং অন্তত এই ভাবনাগুলোকে কিন্তু বুদ্ধির সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের মধ্যে একটু একটু করে ইনজেক্ট করতে হবে। কখনো সেলাইন দিতে দেখেছো? আমরা নিশ্চয়ই অনেকেই এখানে আমরা যেখানে যতজন আছি সবাই মোটামুটি হসপিটালের দ্বারস্থ একাধবার হয়েছি, নিজের জন্য না হলেও আত্মীয় স্বজনের জন্য। সেখানে সেলাইন দিতে দেখেছি, তাই না? তো যখন সেলাইন চলে তখন আমরা দেখি যে সেলাইনের বোতলের মধ্যে দুটো একটা ইনজেকশন দিয়ে যায়, আলাদা করে আর ইনজেকশন দেয় না। তো তোমার কিছু কিছু স্ট্রং মেন্টালিটি হবে সেই ইনজেকশন, যে ইনজেকশন গুলো তোমার ইন্টারভিউটা হবে সেলাইন, ঠিক আছে? সেই সেলাইনের মধ্যে একটু একটু করে ইনজেক্ট করতে হবে, যাতে করে এক্সামিনারকে এটা বোঝাতে হবে, বুঝতে পারে নয়, খুব বুদ্ধিদীপ্ততার সঙ্গে এটা বোঝাতে হবে যে হ্যাঁ তুমিই সেই। উনি যদি তোমাকে চুজ করেন তাহলে সরকার ঠকবে না, উনি ঠকবেন না, এবং সমাজ একটা ভালো শিক্ষক পাবে। আমি সেই যে সমাজকে একটা ভালো কিছু উপহার দিতে পারবো। এই জায়গাটা কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে এবং এটা কিন্তু চট করে তৈরি হবে না, দীর্ঘ অনুশীলন এবং দীর্ঘ প্র্যাকটিসের মধ্য দিয়ে কিন্তু তৈরি হবে। আবারও বলছি, বারংবার বলছি যে ঠিক আছে যাব, তার 10 দিন আগে একটুখানি দেখবো, এদিক ওদিক করবো, ঠিক আছে, একটু প্র্যাকটিস করবো, হয়ে যাবে। আর একটা কথা, নাটক করলে কিন্তু চলবে না, নাটকীয়তা কিন্তু ওখানে নয়। আর তুমি কিন্তু প্রাইমারি স্কুলে পড়াতে যাচ্ছ না যে এই রেল ঝিকঝিক 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 করতে করতে পড়াচ্ছ। এই এই অঙ্গভঙ্গি, এটাকে বলে গেস্টার পোস্টার, ঠিক আছে? এই গেস্টার পোস্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অঙ্গভঙ্গি আমি সব শিখিয়ে দেবো যে তুমি কেমন অঙ্গভঙ্গি করছো পড়ানোর ডেমনস্ট্রেশনের সময়, কেমন গেস্টার পোস্টার, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর ডেমো। তুমি কিন্তু ক্লাস ইনফ্যান্ট বা ক্লাস 1-2 ছেলে মেয়ে পড়াতে যাচ্ছ না, তুমি কিন্তু ক্লাস 9-10 ছেলে মেয়ে পড়াতে যাচ্ছ। ওরা কিন্তু শিশু নয়, ওরা হচ্ছে কিশোর। সুতরাং কিশোরদের মতন করেই পড়াতে হবে, শিশুদের মতন করে, বাচ্চাদের মতন করে পড়ালে চলবে না। আবার তুমি যদি কলেজে পড়াতে যাও তাহলে কলেজে ডেমনস্ট্রেশন আলাদা হবে। সুতরাং যখন তুমি প্রাইমারি স্কুলে ডেমো দিতে যাবে তার অ্যাটিটিউড আলাদা হবে, তুমি যখন হাই স্কুলে ডেমো দিতে যাবে তার অ্যাটিটিউড কিন্তু আলাদা হবে। এরপরে আমার যেটা বলার সেটা একদম শেষে, কারণ আর সেভাবে আমাদের কিছু বলার নেই। যেটা আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি ইন্টারভিউর উপরে, যেটা প্রত্যেকটা ক্লাসের, যেটা অলরেডি তোমরা দেখেছো যে ক্লাস রেকর্ডিং এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু থাকবে। সপ্তাহে 2 দিন আমি ক্লাস নেব, সপ্তাহে 1 দিন ডেমো প্র্যাকটিস করানো হবে যেটা তোমরা দেবে, এবং সপ্তাহে 2 দিন মক টেস্ট থাকবে। তোমরা বলতে পারো যে ডেমো ইন্টারভিউ আবার কিসের মক টেস্ট? হ্যাঁ, মক টেস্ট থাকবে, কারণ ইন্টারভিউয়ে প্রচুর প্রশ্ন তোমাকে করবে, সেই প্রশ্নের উত্তরগুলো যাতে ভুল না হয় তার জন্য সপ্তাহে 2 দিন মক টেস্ট থাকবে। এবং এই সপ্তাহে 2 দিন মক টেস্ট কিন্তু শুধু ক্লাস 9-10 সিলেবাসের উপরে থাকবে না, বাংলা সাহিত্য মানে ইন্টারভিউয়ে আসার মতন সমগ্র সাহিত্য নিয়ে কিন্তু থাকবে। এবং এরপরে যেটা আমরা লক্ষ্য নিয়েছি যে 20 জন করে ব্যাচে ভর্তি নেবো, এবং এই ব্যাচটার জন্য 20 জনকে আমরা নেব, এবং প্রথম 20 জনের জন্য 499 টাকা করে, এবং তারপরে 20 জন কমপ্লিট হয়ে গেলে আমরা সাধারণত নিই না, কিন্তু যদি কেউ ভর্তি হতে চায় তাহলে সেক্ষেত্রে 799, আমি নোটিশ দিয়ে দেবো গ্রুপে,
প্রথম 20 জনের জন্য 499 এবং তারপরের জন্য কিন্তু 799। হ্যাঁ, প্রথম 20 জনের জন্য 499। অলরেডি 11 জন ভর্তি হয়ে গেছে, আর 9 জন আছে 499-এ। আবারও বলছি, সপ্তাহে 2 দিন ক্লাস, সপ্তাহে 1 দিন ডেমো প্র্যাকটিস অর্থাৎ 3 দিন, আর সপ্তাহে 2 দিন মক টেস্ট অর্থাৎ 5 দিন। ঠিক আছে, সপ্তাহে 5 দিন প্রাইম লার্ন তোমাদেরকে এঙ্গেজড রাখবে তোমার নতুন ভবিষ্যতের জন্য। হ্যাঁ, আর এর বাইরে কি বা বলার আছে? এর বাইরে যেটা বলার সেটা খুব ভালো করে পড়াশোনা করো। আবারও বলছি, ওই ট্রেনের ওই সিটটা তোমাকে নিতেই হবে, এবং ওই সিটটা যদি তুমি পাও তাহলে আগামী 30-35 বছর তোমার পরিবার, তুমি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে। আদারওয়াইজ বর্তমানে সমাজের যা সিচুয়েশন, আমরা কোথায় যাব, কি হবে, আমরা সত্যিই কিছু জানি না। তাই ওই ট্রেনের ওই সিটটা তোমার খুব দরকার। আরেকটা কথা মনে রাখবে, যে একটা সিট কিন্তু তোমার দরকার, একটা মাত্র সিট, 10টা সিট কিন্তু তোমার দরকার নয়। তাই মানে কতজন ইন সার্ভিস পরীক্ষা দিচ্ছে, কতজন ইন সার্ভিস পরীক্ষা দিচ্ছে না, যারা চাইছে ফ্রেশার্স এবং ইন সার্ভিসদের মধ্যে ঝামেলা বাঁধুক, সেই দলে কিন্তু নাম লিখিও না। বারংবার বলছি, এখানে কিন্তু তোমার টাইম ওয়েস্ট হবে, ক্ষতি হবে। কারণ এটা কিন্তু বাস্তব যে আজকে ইন সার্ভিসদের জন্যই কিন্তু ফ্রেশার্সরা পরীক্ষাটা দিতে পেরেছে। আমি কিন্তু কোনো ইন সার্ভিস নই, কিন্তু তবুও মানবিকতার দিক থেকে কিন্তু প্রথম থেকে এই কথাটা আমি বলে আসছি। আর এটাও কিন্তু বাস্তব যে আজকে বর্তমান সময়ে দাঁড়িয়ে যারা আমাদের থেকে অনেক সিনিয়র, যারা অলরেডি চাকরি করেছেন 10 বছর, তারা নতুন ছেলে মেয়েদের জন্য যে মানসিকতাটা দেখাচ্ছে, সিনিয়র দাদা দিদি হিসাবে নতুন ছেলে মেয়েরা এটা আশা করে না। অর্থাৎ যারা চাকরি করতেন ইন সার্ভিস, তারা নতুনদের প্রতি এত বিদ্বেষাত্মক মনোভাব পোষণ করছেন, যেটা নতুনরা সত্যিই ডিজার্ভ করে কিনা আমি জানি না। তাই এই কত 10 নম্বর, ওই 10 নম্বর, সেই 10 নম্বর, ওসব ছেড়ে দাও। একটা কথা মাথায় রাখবে, চাকরির জন্য তোমার একটা দরকার, 10টা নয়, 100টা নয়, 1000টাও নয়। সেখানে নতুনদের জন্য সিট থাকবে 1400 থেকে 1500। আমি বলছি, নতুনদের জন্য সিট থাকবে 1400 থেকে 1500, সেখানে তোমার একটা সিট দরকার, একটা। এই একটা সিটে কিন্তু চাকরিটা তোমাকে নিতেই হবে, 10টা সিট দরকার নয়। তাহলে যারা কলেজের পরীক্ষা দিতে যাচ্ছে, কলেজ সার্ভিস কমিশন, তারা কি করবে? সেখানে কটা সিট বেরোয় জানো? 42টা সিট বেরিয়েছিল। আবার 2026-এ একটা হবে কলেজ সার্ভিস কমিশন, 6 বছর পর, সেখানেও ওরকম 40-42টাই সিট বেরোবে। তাহলে কষ্ট করে নেট, জেআরএফ, আর নেট পরীক্ষাটা তো অন্তত এসএসসি পরীক্ষার থেকে অনেক বেশি কঠিন, এটা তো মানতেই হবে। আর সেখানে জেআরএফ পেয়ে কষ্ট করে পিএইচডি করে তারপরে যদি ওই 40-42টা সিট, তাহলে সেখান থেকে আমি বলবো স্কুল সার্ভিস কমিশনের এই যে সুযোগটা এসছে, এটা কোনো মতেই হাতছাড়া করো না। অনেক সিট আছে, তোমার একটা সিটের দরকার, একটা সিট মাত্র। এবং এই একটা সিটের জন্য তুমি তৈরি হও, তুমি ইন্টারভিউ দাও, ওই একটা সিট তুমি পাবেই, ওই ট্রেনের মধ্যে তোমাকে যেতেই হবে। আজকে নিজেকে প্রতিজ্ঞা করো নিজের প্রতি নিজে, যে যে করে হোক ওই ট্রেনের একটা সিট আমার দরকার, আমার পরিবারের জন্য, আমার জন্য, আগামী 30 থেকে 35 বছর যাতে আমরা ভালো থাকি তার জন্য। ছোটবেলা থেকে বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে, আমার বাবা মায়ের জন্য। চল, অনেক শুভেচ্ছা। আচ্ছা,